নমস্কার, আমি অরবিন্দ কুমার দাস, ফ্যাকাল্টি অফ ক্রিয়েটিভ এডুকেশন সেন্টার, ম্যাথ ডিপার্টমেন্ট, মালদা। আমার প্রিয় ভাই বোনেরা, তোমরা ইতিমধ্যে জেনেছ যে আমাদের জয়েন্ট এন্ট্রান্স ক্লাস স্টার্ট হয়ে গিয়েছে এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস, কারণ এটা তোমাদের জীবনমুখী প্রক্রিয়ার ক্লাস। কয়েকদিন পর যখন তোমরা নিজেদের জন্য একটা পথ নির্বাচন করবে, সেই পথ নির্বাচনের সঙ্গে এই ক্লাসটির কানেকশান অত্যন্ত গভীর। আমাদের এই এন্ট্রান্স ক্লাসে ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি স্যার তোমাদের ভিন্ন ভিন্ন ধরনের কথা, ভিন্ন ভিন্ন ধরনের মতামত তোমাদের সামনে এনেছেন এবং সেই গুরুত্বপূর্ণ মতামতগুলি তোমাদের এই কোর্সটি করার ক্ষেত্রে অনেক বড় ভূমিকা পালন করবে। আজকে আমার তরফ থেকে ম্যাথস প্রসঙ্গে কিছু বলার রয়েছে, কিছু বক্তব্য রয়েছে, তোমাদের পরীক্ষা বিষয়ক, তোমাদের এন্ট্রান্স সম্পর্কিত তথ্য সম্পর্কে কিছু দেওয়া রয়েছে। তাই প্রথমে যখন আমি এটি আলোচনা করব, তাই বলা দরকার যে আজকের এই এন্ট্রান্স কোচিং ক্লাস এর সাথে কিন্তু কখনোই গুলিয়ে ফেলবে না ক্যারিয়ার কাউন্সেলিং ক্লাস। এন্ট্রান্স কোচিং ক্লাসে আমরা যে থটগুলো নেব, যে টপিকগুলো শিখব, তা হচ্ছে এই ক্লাসে কী কী পড়ানো হবে, এই ক্লাসে পার সাবজেক্ট ওয়াইজ সিলেবাস কী। আমরা সিলেবাস জানতে গিয়ে আমরা দেখব যে আমাদের মনোভাব, আমাদের থট, আমাদের দৃষ্টিভঙ্গি কীরকম আনলে গেলে এই ক্লাসটি করার ক্ষেত্রে আমরা একটা পজিটিভ ভূমিকা পালন করতে পারবো। আর কেরিয়ার কাউন্সেলিং ক্লাস হচ্ছে যে এইচএসের পরবর্তী যখন তোমরা কলেজে অ্যাডমিশন নেবে, তখন তুমি দেখবে সামনে অনেক লাইন, অনেক ক্ষেত্র, অনেকগুলো গেট। ফলে তোমরা কোন গেটে গেলে সফলতা তোমাদের শীর্ষে থাকবে, কোন গেট তোমরা তোমাদের নাম্বারের ভিত্তিতে, তোমাদের ক্রিয়েটিভিটির ভিত্তিতে, তোমাদের মেন্টাল গ্রোথের মাধ্যমে সিলেক্ট করবে। তো সেটা হলো কেরিয়ার কাউন্সেলিংয়ের পথ। তাই আজকে আমার সেটা আলোচ্য বিষয় নয়, আজকে আমার আলোচ্য বিষয় এই যে জয়েন্ট এন্ট্রান্সের ক্ষেত্রে যে আমরা এন্ট্রান্স কোচিং ক্লাসটা চালু করছি, এই ক্লাস সম্পর্কিত কিছু তথ্য সামগ্রিকভাবে তোমাদের সামনে আনা। তো প্রথমেই বলি, তোমাদের এন্ট্রান্স এক্সামিনেশনের ক্ষেত্রে যখন তোমরা পরীক্ষা দেবে, পরীক্ষা দেওয়ার পর আমাদের এই যে র্যাঙ্ক, এই ব্যাপারটা কি, কেন এই গুরুত্ব র্যাঙ্কের, তো এটাকে যদি আমি বাস্তব উদাহরণ দিয়ে বোঝাই, তাহলে এটাই বলবো, ধরো তোমার বাড়ির সামনে কয়েকজন মানুষ দাঁড়িয়ে আছে এবং ঘরে ঢোকার চেষ্টা করছে। তোমার বাবা মার সামনে সেই মানুষজন একেবারে অপরিচিত। এবার তোমরাই বলো, সেই অপরিচিত মানুষদের তোমার বাবা বা মা বা তুমি ঘরে কি অ্যালাউ করবে? নিশ্চয় না। দেখবে তার যোগ্য পরিচয় কি, যোগ্য পরিচয়পত্র পেলে তবেই কিন্তু আমরা ঘরে অ্যালাউ করি। তো মনে রাখবে, এখানেও সেই বাড়িটি হচ্ছে একটা কলেজ। তোমার মা বাবা কিংবা তুমি হলে কলেজ কর্তৃপক্ষ। বাড়ির বাইরে যে লোকগুলো রয়েছে না, সেই মানুষজন হচ্ছে এক একজন ক্যান্ডিডেট। আর তারা অপরিচিত মানে তারা সেই এন্ট্রান্স এক্সামিনেশনটা দেয়নি, কারণ সেটাই তার যোগ্যতার প্রমাণ। যখন তারা এন্ট্রান্স পরীক্ষায় কোয়ালিফাই হবে, তখনই একমাত্র তারা সেই কলেজে অ্যাডমিশন নেওয়ার যোগ্য হলো। অ্যাডমিশন হলো না, অ্যাডমিশন হওয়ার যোগ্য হলো। ঠিক যেমন তোমার মা বাবা জানতে পারলেন যে আরে গেটের বাইরে যারা দাঁড়িয়ে আছে তারা তোমারই ফ্রেন্ড, তখন কিন্তু সেই ফ্রেন্ডগুলোকে সহজেই তোমার মা বাবা ঘরে অ্যালাউ করতে পারে। এখন প্রবলেম কি জানো? ধরো 100 জন বন্ধু
তোমার বাড়িতে আসার জন্য গেটের সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু তোমার বাড়িতে লোক সংখ্যা বসানোর যে পরিমাণ তা মাত্র 15 জন। মানে তোমার বাড়িতে 15টা মেম্বারকে, 15টা বন্ধুকে বসার জন্য জায়গা দিতে পারবে। তাহলে কি 100 জনকেই কি তোমার বাড়িতে অ্যালাউ করা যাবে? নিশ্চয় না। তখন তোমার বাবা র্যাঙ্কিংয়ের ভিত্তিতেই 15 জনকে অ্যালাউ করবে, আর বাকি জনের জন্য বলবে নেক্সট ট্রাই এগেন। ঠিক একই রকমভাবে যখন 100 জন স্টুডেন্ট, সবাই কিন্তু যোগ্য, কিন্তু সবাই চাই কলেজে অ্যাডমিশন নিতে, কিন্তু কলেজের সিট সংখ্যা লিমিটেড, তাহলে সেখানে কিভাবে তাদের অ্যাডমিশন নেওয়া হয়? তখন র্যাঙ্কের গুরুত্ব হচ্ছে অপরিসীম। তখন র্যাঙ্কের ভিত্তিতেই সেই 15টা সিট ফিল আপ হয়। আর এই র্যাঙ্কের জন্যই আমাদের প্রস্তুতি শুরু করতে হয় ক্লাস 11 থেকেই। তাহলেই আমরা এই কম্পিটিশনের যুগে সবাইকে দূরে রেখে, সবাইকে সরিয়ে আমরা আমাদের লক্ষ্যে যেতে পারি বা এগোতে পারি। এখন তোমাদের মধ্যে প্রশ্ন জাগতে পারে, স্যার এই যে আমরা ভিন্ন ভিন্ন এন্ট্রান্স পরীক্ষা দেব স্যার, এটাতে কি আমাদের অনেক চাপ বাড়বে না? অ্যান্সার, কখনোই বাড়বে না। কারণ তোমাদের যা সিলেবাস, এই সিলেবাস বোর্ড এক্সামের সিলেবাসের সঙ্গে ইকুইভ্যালেন্ট। এরকম নয় যে তোমাদের বোর্ড এক্সামের যা সিলেবাস তার থেকে অন্যান্য সিলেবাসকেও তুমি ক্যারি করে নিয়ে আসছো আর মাথায় স্টোর করে এগিয়ে যাচ্ছ, এটা না। তোমরা ফিজিক্স বলো, কেমিস্ট্রি বলো, ম্যাথস বলো, বায়োলজি বলো, যে বইগুলো ফলো করছো সেই বইয়ের দেখবে টপে লেখা আছে যে একাদশ শ্রেণী এবং অল ইন্ডিয়া এন্ট্রান্স এক্সামিনেশন। তাহলে ভাবো, তুমি শুধুমাত্র এরকম না যে তুমি বোর্ড এক্সামের জন্যই শুধু প্রিপারেশান নিচ্ছ, তুমি বোর্ড এক্সামের পাশাপাশি ভিন্ন ভিন্ন এন্ট্রান্স পরীক্ষার জন্যও কিন্তু প্রিপারেশান নিচ্ছ। এবার আমার এখানে একটা ছোট্ট বক্তব্য। আমাদের বোর্ড এক্সাম এবং ভিন্ন ভিন্ন এন্ট্রান্স এক্সামিনেশনের সিলেবাস যদি একই হয়, তাহলে আমরা কোচিং কেন নিচ্ছি এক্সট্রা করে? এর মূল কারণ হলো টাইম ম্যানেজমেন্ট। আর শুধুমাত্র টাইম ম্যানেজমেন্ট নয়, আমাদের প্রশ্নের যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারের সঙ্গে পাল্লা নিতে বা দৌড়ানোর জন্যও আমাদের এই কোচিংটি খুব প্রয়োজন। স্যার কোশ্চেন স্ট্রাকচার এটা আবার কীরকম স্যার? দেখো, যখন তুমি এন্ট্রান্সের জন্য খাটবে, তখন তোমাকে এন্ট্রান্স কেন, তুমি যে কোনো পরীক্ষার জন্য খাটো, তুমি WBJEর জন্য খাটো, তুমি JEE মেনের জন্য খাটো, কিংবা NDA বা ইত্যাদি এন্ট্রান্স এক্সামিনেশনের জন্য যখন খাটবে, দেবে সমস্ত পড়াটাই সেই বোর্ড এক্সামের যা সিলেবাস তার সঙ্গেই একই। পার্থক্য শুধু এক জায়গায়, কোয়ালিটি, কোয়ান্টিটি এবং ভ্যালু। এটা আবার কীরকম? কোয়ালিটি মানে এটাই বলতে চাইছি যে তোমাদের JEE মেনে যে ধরনের প্রশ্ন থাকবে, নিশ্চয়ই WBJEতে তুলনামূলক একটু অন্য টাইপের প্রশ্ন থাকবে। আবার যখন তুমি বোর্ড এক্সামের পরীক্ষায় দেবে, সেখানে নিশ্চয়ই প্রশ্নের যে গতি প্রকৃতি, প্রশ্নের যে কোয়ালিটি, সেটা নিশ্চয়ই JEE মেনের স্ট্যান্ডার্ডে নয়। তাই এখানে সিলেবাসটা একই, কিন্তু প্রশ্নের কোয়ালিটি কিন্তু আলাদা। নাম্বার 2, কোয়ান্টিটি। তুমি কোয়ান্টিটিতেও কিন্তু সেম পাবে না। যখন তুমি বোর্ড এক্সাম দেবে, তখন দেখবে প্রশ্নপত্রে টোটাল MCQ প্রশ্ন থাকবে 10টা। আবার যখন তুমি JEE মেন দেবে, তখন দেখবে সেই টোটাল প্রশ্নপত্র আর 10টা না, একটা প্রশ্নপত্রের টোটাল প্রশ্নের সংখ্যা তখন 25। তার মানে কোয়ালিটির সঙ্গে কোয়ান্টিটিও চেঞ্জ হয়ে যাচ্ছে। নাম্বার 3, ভ্যালু, মানে প্রশ্নের মার্ক। যখন তুমি উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে বা একাদশ শ্রেণীর পরীক্ষা দেবে, তখন একটা অঙ্কে থাকবে 1 নাম্বার।
যখন তুমি যেই মেন এক্সাম দেবে তখন দেখবে সেই অঙ্কটির মার্ক হয়ে গেল 4। যখন তুমি WBJEE দেবে তখন অঙ্কের মার্ক 2 বা 1। তাহলে দেখো ভ্যালুও চেঞ্জ হচ্ছে। তাই এটা আমার বক্তব্য, সিলেবাস সেম সিলেবাস, কিন্তু পার্থক্য কোথায়? পার্থক্য টাইম ম্যানেজমেন্ট, এটা মেন গুরুত্ব জিনিস। আর পার্থক্য এক জায়গায়, তা হলো কোয়ালিটি, কোয়ান্টিটি এবং ভ্যালু। এবার আমি অনেকের কাছ থেকে একটা প্রশ্ন পেয়েছি, অনেকে আমাকে বলে, সেটা হোক অভিভাবক কিংবা স্টুডেন্ট, স্যার আমার ছেলে বা মেয়ে ও কি পারবে সফলতা অর্জন করতে? বা এরকমও আছে অনেক স্টুডেন্ট বলে, স্যার আমি কি পারবো স্যার? দেখো, এটার জন্য মূল প্রয়োজন হচ্ছে যেন আগে লক্ষ্য স্থির করা। লক্ষ্য হচ্ছে প্রধান একটা জিনিস, কিন্তু লক্ষ্য স্থির করার পরেও কিন্তু নিজেকে সেই লক্ষ্যে ফিক্সড রাখাটা হচ্ছে সবচেয়ে বড় একটা কাজ। কারণটা কি জানো? যদি ফিজিক্সের ভাষায় বলি তাহলে আইজ্যাক নিউটন একটা কথা বলে গেছেন, একটা ফর্মুলা দিয়ে গেছেন, ফার্স্ট ল। কোনো একটা বস্তুর উপর যদি বল প্রয়োগ করো তাহলে সেই বস্তুটি সমবেগে একই সরলরেখায় চলতে থাকবে। ভাবো, কোনো একটা বস্তুর উপর বল প্রয়োগ করছো, বস্তুটি একই সরলরেখায় সমবেগে চলতে থাকে। কিন্তু প্র্যাকটিক্যালি তুমি কি তাকে দেখেছো? তুমি যখন ক্রিকেট খেলতে যাও তখন একটা বলকে যখন ছোড়ো তখন দেখো সেই বলটি কিন্তু সরলরেখা বরাবর চলে না, একটা সময় আসে যখন নিচে পড়ে। তাহলে কি এখানে নিউটনের সূত্র ভুল? তাহলে কি সেই বল, তার কি লক্ষ্যচ্যুত হয়ে গেল? না, নিউটন তার ফর্মুলায় ভুল বলেনি। তাহলে ভুলটা কিসের? ভুলটা হলো যখন কোনো একটা বস্তুর উপর বল প্রয়োগ করছি তখন বস্তুটি গতিশীল হচ্ছে ঠিকই, কিন্তু বাহ্যিক যে বাধা, সেই বাধা, সে হতে পারে বায়ুর বাধা বা অন্য কোনো বাধা, তার জন্য কিন্তু বল সমবেগে একই সরলরেখা বরাবর যেতে পারে না। ঠিক তেমন তোমাদের লক্ষ্য স্থির করার পরেও সেই বাধা প্রতিকূলতা কাটিয়ে তোমার লক্ষ্যে পৌঁছাতে গিয়ে একটু বেগ পেতে হয়। তাই লক্ষ্যচ্যুত যাতে না হও তার জন্য নিশ্চয়ই কিছু টেকনিক রয়েছে, কিছু থট রয়েছে। আর কি থট বা কি টেকনিক রয়েছে, সেই থট বা টেকনিক আমাদের সেই এন্ট্রান্স ক্লাসে সুন্দরভাবে তোমাদের সামনে ব্যক্ত করা হবে, ব্যাখ্যা করা হবে, শেখানো হবে তোমাদেরকে লক্ষ্য কী করে ধরে রাখতে হয়। তারপর তোমাদের তরফ থেকে আরেকটা প্রশ্ন আসে, স্যার আমি কি পারবো স্যার সায়েন্স? স্যার আমি কি এন্ট্রান্সের ক্লাসটি নিয়ে সামনে কি এগোতে পারবো? মনে রাখবে, সামনে এগোনোর জন্য সবচেয়ে বড় প্রয়োজন হচ্ছে মন্ত্র। হ্যাঁ, মন্ত্র, সফলতার মন্ত্র, সফল হওয়ার মন্ত্র। জানো সফল হওয়ার মন্ত্র কি? সফল হওয়ার মন্ত্র সফল, এই ওয়ার্ডটির মধ্যে লুকিয়ে আছে। কেমন করে? দন্ত স, ফ আর ল। দন্ত স, এখান থেকে আসছে সৃজনশীলতা, ক্রিয়েটিভিটি। যখন তোমাকে কোনো একটা প্রবলেম দেবে, হোক সে বায়োলজি বা ফিজিক্স বা কেমিস্ট্রি কিংবা ম্যাথ, তুমি ভিন্ন ভিন্ন অ্যাঙ্গেল থেকে তোমার মেন্টাল গ্রোথ বাড়িয়ে কি করে সেই প্রবলেমটিকে সলভ করবে, এটাই হচ্ছে ক্রিয়েটিভিটি। কোন টেকনিক, কিভাবে তুমি তোমার নিজস্ব গুণকে ফুটিয়ে তুলে সলভ করছো। তাই এই ক্রিয়েটিভিটি থাকাটা খুব জরুরি। সফলের ফ মানে কি জানো? ফোকাস। যতই বাহ্যিক সমস্যা আসুক না কেন, তোমাদের টপিক, তোমাদের চ্যাপ্টার, ফোকাস হারালে চলবে না। তার মানে সৃজনশীলতার সঙ্গে ফোকাসটাও দরকার। আর লাস্ট কি? স, ফ, ল। ল থেকে আসছে লেবার, অর্থাৎ পরিশ্রম। তার মানে তুমি যদি পরিশ্রম করো, তুমি যদি অনুশীলন করো বারবার, তাহলে দেখবে তুমি কখনোই পিছিয়ে পড়বে না। সফলতা তোমাকে হাতছানি দিয়ে ডাকবে। তাহলে ভাবো, সফল হওয়ার মন্ত্র হচ্ছে সফল।
তোমাকে সৃজনশীল হতে হবে। নাম্বার 2, তোমাকে ফোকাস হারালে চলবে না। আর নাম্বার 3, তোমাকে পরিশ্রমী হতে হবে। এই 3টা গুণ তোমার মধ্যে থাকলে তুমি সঠিকভাবেই সফলতা লাভ করবে। তো এই হলো জয়েন্ট এন্ট্রান্স কোচিং ক্লাসের মূল অস্ত্র, মূল মন্ত্র। এবার চলে আসি আরেকটি তথ্যে, তা হলো বিভাজন। তোমাদের মধ্যে অনেকের মুখ থেকে শুনি, স্যার আমি মেডিকেল নিয়ে পড়ব, স্যার আমি ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ব, স্যার আমি অন্য সেকশন নিয়ে পড়ব। তো অনেকের মুখ থেকে এরকম আওয়াজ পাওয়া যায়। তো বেসিক্যালি আমাদের যেহেতু কোর্সটা ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেলের উপরে, তাই আমার তরফ থেকে না প্রথম একটাই বক্তব্য, কেন আমরা এরকম বিভাজন করি? কোনো সাবজেক্ট কি কোনো সাবজেক্টের উপর রিলেটেড নয়? আমি যদি একটা উদাহরণ দিই তাহলে তোমাদের বলতে পারি, এই যে দেখছো এই বডি অরবিন্দ কুমার দাসের, এটা একটা মেশিন। তোমার বডি ওটা একটা মেশিন। কোন মেশিন? একটা জৈবিক মেশিন। তো ভাবো, যারা এই জৈবিক মেশিন নিয়ে কাজ করে, সারাই করে, সেই জৈবিক মেশিন সারাই করা ইঞ্জিনিয়ারদের বলি আমরা ডক্টর। আর অজৈব মেশিন যারা সারাই করে বা তাদের মাধ্যমে যারা কাজ করে তাদেরকে আমরা বলি ইঞ্জিনিয়ার। তো ভাবো, জৈবিক ইঞ্জিনিয়ার হোক বা অজৈবিক ইঞ্জিনিয়ার হোক, হলো তো ইঞ্জিনিয়ার। আর আমরা এই আলটিমেটলি যে পন্থাটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে ইঞ্জিনিয়ার। তোমরা কল্পনা করতে পারবা না, এই বিশ্ব ব্রহ্মাণ্ড যে সৃষ্টি করেছে সেও কিন্তু একজন ইঞ্জিনিয়ার। কীরকমভাবে স্ট্রাকচারটা বানিয়েছে। তাই আমরা ডিভিশনের নজরে নয়, আমরা সংযোজনের নজরে দেখব। আমাদের কোনো না কোনো টপিক শিখলে ভাববে না ওটা ব্যর্থ হয়ে গেল, ওটা অবশ্যই কাজে লাগাতে হবে। তোমাদের যখন আমি এন্ট্রান্সের ক্লাস নেব তখন দেখবে যারা মেডিকেলের স্টুডেন্ট, মনে রাখবে তাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ সাবজেক্ট কিন্তু ফিজিক্স। এটা খুব দামি সাবজেক্ট, কারণ ওই সাবজেক্টের উপরে কিন্তু র্যাঙ্ক আপ ডাউন হয়। দেখবে ওই সাবজেক্টে আমরা ম্যাথামেটিক্স, আমরা যেটা সিলেবাসে ম্যাথ শিখি সেই ম্যাথসটাকে কী করে অ্যাপ্লাই করব। আর কোনো একটা ফিজিক্সের থিওরিকেও দুইভাবে ব্যাখ্যা করা যায়, একটা কনসেপ্ট দিয়ে আর একটি ম্যাথামেটিক্যাল থট দিয়ে। তো ম্যাথামেটিক্যাল থট দিয়ে ব্যাখ্যা করলে টপিকটাতে আমরা ডিরেক্ট পৌঁছাতে পারি। ওই কারণে আমাদের প্রত্যেকটি সাবজেক্ট সম্পর্কে সম্যক ধারণা রাখতে হবে, জানার জন্য নয়, অ্যাপ্লাইয়ের জন্য। কি তোমরা চাও না অ্যাপ্লাই করতে? আরে অ্যাপ্লাই যদি করতে না পারো তাহলে মেন্টাল গ্রোথ কেমন করে বাড়াবে, নিজের মধ্যে ক্রিয়েটিভিটি কেমন করে তৈরি করবে? লাস্ট আর একটি কথা বলি, তা হলো তোমাদের থট ডেভেলপ তো করে নেবে, ভালো কথা। আমাদের সবার লক্ষ্য থাকে এইখানে পৌঁছানোর, তাই তো? হতে পারে কেউ তোমরা ভাবছো স্যার আমি হব ডক্টর বা হব ইঞ্জিনিয়ার বা প্রফেসর, সায়েন্টিস্ট, কিন্তু সবার কিন্তু লক্ষ্য একটাই, আমি আমার লাইফকে এখানে দেখতে চাই। কিন্তু আমার প্রিয় ভাই বোনেরা, তোমার লাইফকে এখানে দেখতে গেলে তোমাকে কিন্তু এতটাই লেবার দিতে হবে। তুমি যদি এর থেকে কম লেবার দাও তাহলে উপরওয়ালা তোমার ওই থট, তোমার ওই স্বপ্নটাকেও এখানে নামিয়ে আসবে। কারণ ফ্রিকোয়েন্সি ম্যাচ না করলে কেমন করে পৌঁছাবে? তাই মনে রাখবে, লক্ষ্য এখানে রাখবে। তো লক্ষ্য যতটা ফিট করবে তোমাকেও তোমাকে সৎভাবে, অনেস্টভাবে তোমাকে অতটাই কিন্তু খাটতে হবে। তুমি যদি খাটনির পরিমাণ বাড়াও দেখবে অটোমেটিক লক্ষ্য নিজে বেড়ে যাবে। তুমি খাটার পরিমাণ কমাও দেখবে লক্ষ্য অটোমেটিক কমে যাবে। তাই তোমাদের লক্ষ্যকে ফিক্সড রেখে তোমরা সামনে এগিয়ে যাও। আমাদের পুরো টিম সর্বদা তোমাদের সাথে আছে। আর আমরা পুঙ্খানুপুঙ্খভাবে তোমাদের টপিকগুলোকে তোমাদের সামনে রিপ্রেজেন্ট করব, ব্যাখ্যা করব, আর কোন থট দিয়ে, কোন টেকনিক দিয়ে, কোন সেন্স দিয়ে আমরা সেই প্রবলেমগুলোকে বা সেই কোশ্চেনগুলোকে সলভ করব,
ভিন্ন ভিন্ন এন্ট্রান্স এক্সামিনেশনের কোশ্চেন সলভ করা হবে। তোমাদের স্টাডি মেটেরিয়ালস উন্নত করা হয়েছে। সেই উন্নত স্টাডি মেটেরিয়ালস এ কারণে করা হয়েছে যাতে তোমাদের মেন্টাল গ্রোথ বৃদ্ধি পায়, যেন ভিন্ন ভিন্ন প্রশ্নের উত্তর ভিন্ন ভিন্ন থট খাটিয়ে করতে পারো। আর এটা নিয়েই হবে আমাদের এই ক্লাস। তাহলে ওয়েট করো, আর মাত্র 2-1 দিন, তারপর শুরু হয়ে যাচ্ছে আমাদের 1 আগস্ট থেকে এন্ট্রান্স ক্লাসেস। এই এন্ট্রান্স ক্লাস শুধুমাত্র বলবো না যে WB জেইর জন্য, বলবো না অনলি জেই মেনের জন্য, কিংবা বলবো না কখনোই অ্যাডভান্সের জন্য। তোমাদের এটাও বলবো সামনে তোমাদের NDA এক্সাম আছে, BHU এক্সাম আছে, এবং তোমরা ভাববে না এই সিলেবাস দিয়েই তোমরা MCA এন্ট্রান্সও ক্র্যাক করতে পারবে। এই সিলেবাসের মাধ্যমে তোমরা ভিন্ন ভিন্ন যে কলেজগুলো রয়েছে যেখানে এন্ট্রান্স পরীক্ষার মাধ্যমে অ্যাডমিশন হয়, যেমন কিছু জেনারেল কলেজ হতে পারে, প্রেসিডেন্সি কলেজ বা আদার্স, সেখানেও কিন্তু মনে রাখবে সিলেবাস এটাই রয়েছে। তাহলে আশা করছি আমার পুরো বক্তব্যটি বুঝতে পারলে। বক্তব্যটি যদি সারসংক্ষেপ তোমাদের সামনে নিয়ে আসি, তাহলে সারসংক্ষেপ হলো, নাম্বার 1, আমরা যে কলেজে অ্যাডমিশন নেব তার জন্য র্যাঙ্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার জন্য র্যাঙ্কটাকে সামনে রেখে আমরা কি করে পড়াশোনা করব। নাম্বার 2, আমাদের লক্ষ্য কি হবে। নাম্বার 3, লক্ষ্যটাকে ঠিক রাখার জন্য আমাদের মন্ত্র কি হওয়া উচিত। নাম্বার 4, আমরা নিজেকে ডেভেলপ করার জন্য, নিজেকে আরও স্ট্রং করার জন্য আমরা কোন কোন পন্থা অবলম্বন করব। তাহলে আশা করছি ব্যাপারটি বুঝতে পেরেছো। তোমাদের এর মাঝেই হয়তো 1-2 দিনের মধ্যেই, যেহেতু আমাদের লক্ষ্য হচ্ছে জেই মেন, কারণ জেই মেন ওই ধরনের অঙ্ক করলেই তার সারাউন্ডে সব ধরনের অঙ্কগুলোকে আমরা শিখতে পারবো, জানতে পারবো। তাই জেই মেন ওর যে সিলেবাস ম্যাথসের তরফ থেকে কি রয়েছে সেই সম্পর্কে তোমাদের একটি ভিডিও বানিয়ে আমি ইতিমধ্যেই তোমাদের অ্যাওয়ার করব, জানাবো। অনেক পরিবর্তন এসছে 2019 সালের সাথে 2020 সালের, অনেক পরিবর্তন, প্রশ্নের সংখ্যার পরিবর্তন, প্রশ্নের প্যাটার্ন পরিবর্তন, শুধু পরিবর্তন হয়নি সময়ের। তাই আজকে এটুকুটাই বলে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। নেক্সট দিন আবার দেখা হবে এন্ট্রান্সের ক্লাসে। আমাদের এন্ট্রান্সের ক্লাসটি পরিচালনা হবে আমাদের ইনস্টিটিউশন কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী এবং তাদের পরামর্শ অনুযায়ী। তাহলে আজকের মতো এটুকুটাই।